একদিনে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা, দোকানপাট ও বসত বাড়িতে অগ্নিসংযোগ এবং গুইমারায় সশস্ত্র আক্রমণে ৩ জন নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ আহত হন। এই সহিংসতায় সাজেকের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। হাজারো বুকিং বাতিল, অর্থনৈতিক আঘাত এবং নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। আশ্চর্যজনকভাবে মেডিকেল রিপোর্টে অভিযোগিত ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি, অথচ এই অভিযোগকে কেন্দ্র করেই ইউপিডিএফ নারী ও শিশুদের মিছিলের সামনের সারিতে ব্যবহার করে পাহাড়ি বাঙালি সংঘাত উস্কে দেয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বহিরাগত জঙ্গিরা দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে। সেনাবাহিনীর অভিযানে রাশিয়ান পিস্তল ও শত শত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ইউপিডিএফ একটি জঙ্গি সংগঠন। ইউপিডিএফ 1998 সালে শান্তি চুক্তির বিরোধিতায় গঠিত একটি সশস্ত্র সংগঠন। দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলায় জড়িত। সরকারি হিসাবে 2009 থেকে 2025 সময়কালে তাদের জঙ্গি তৎপরতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং তাদের হাতে শত শত অপহরণের ঘটনা ঘটেছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে বারবার অস্ত্র উদ্ধার ও প্রশিক্ষণ শিবিরের তথ্য মিলেছে। তবু আজও ইউপিডিএফকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন, বহিরাগত শক্তির সহায়তায় এরা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের শাস্তির কথা বললেও সেনাবাহিনীর বিবৃতিতে ইউপিডিএফকে কেবল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান করা হয়েছে। এই নম্রতা বা নতজানুতা দেশের অখণ্ডতার প্রতি সৃষ্ট হুমকির ব্যাপারে অবহেলা মাত্র। ভারতের ইন্ধন সীমান্তবর্তী ষড়যন্ত্র, প্রক্সি লড়াই, মিথ্যা প্রোপাগান্ডার সমন্বয়ে পাহাড়ে হাইব্রিড ওয়ারফেয়ার চলছে। খাগড়াছড়ির এই সহিংসতার পিছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইন্ধনের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র এবং উগ্রবাদী গোষ্ঠী এই অস্থিরতার জন্য দায়ী, যারা পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সামরিক সূত্রগুলো বলছে, ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যরা ভারতের ত্রিপুরায় প্রশিক্ষণ নিয়ে অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালায়। সেনা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস প্রতিবেশী দেশ থেকে এসেছে বলে সূত্রে জানা যায়। এছাড়া ভারতীয় মিডিয়া যেমন ইন্ডিয়ান টুডে এই ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যা ফ্যাক্ট চেকাররা চিহ্নিত করেছে। অর্থাৎ একদিকে যখন সীমান্ত পারের অস্ত্র ও প্রশিক্ষণের সহায়তায় বলিয়ান সশস্ত্র সংগঠনগুলো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তখন অন্যদিকে ভারতীয় মিডিয়ার বিভ্রান্তিকর বয়ান সেই পরিস্থিতিকে আরও অরাজক ও জটিল করে তুলছে। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে প্রক্সি জঙ্গি তৎপরতা এবং সমান্তরাল তথ্যযুদ্ধের একটি সমন্বিত কৌশল কাজে লাগানো হচ্ছে বলে প্রতীয়মান হয়। নিরাপত্তা বিশ্লেষকরা এ ধরনের কৌশলকে হাইব্রিড ওয়ারফেয়ারের বৈশিষ্ট্য বলে অভিহিত করেন। এই কৌশলগত প্যাটার্নটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করার আঞ্চলিক সম্প্রসারণবাদী চাপের ইঙ্গিত দেয়। এই ষড়যন্ত্র বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। সেটেলার বনাম আদিবাসী, সংঘাত সৃষ্টির মিথ্যা বয়ান। বাঙালিদের সেটেলার তকমা দিয়ে মিথ্যা ইতিহাস চাপিয়ে দিয়ে বিচ্ছিন্নতাবাদের বয়ান তৈরি করা হচ্ছে। ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্প ও পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা আদিবাসী পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু এই ধারণা ঐতিহাসিকভাবে সত্য নয়, বরং ঔপনিবেশিক শাসনের আমদানি। ব্রিটিশ প্রশাসন দক্ষিণ এশিয়ায় শাসন টিকিয়ে রাখতে কৃত্রিম জাতিগত সীমানা ও শ্রেণী বিভাজন তৈরি করেছিল। আদিবাসী সেটেলার বিভাজন তারই উত্তরাধিকার। ইউরোপীয়রা উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাপট থেকে ধার করা এই ফ্রেমওয়ার্ক এখানে জোর করে চাপিয়ে দিয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার গবেষকরা দেখিয়েছেন, এই অঞ্চল বরাবরই মিশ্র বসতি ও সহাবস্থানের ভূখণ্ড ছিল। গবেষকরা দেখিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস জটিল। এখানে বাঙালি ও পাহাড়ি উভয় জনগোষ্ঠীর
বহু শতাব্দীর উপস্থিতি রয়েছে এবং উভয়ই এই ভূখণ্ডে আদি অধিবাসীদের উত্তরপুরুষ। প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায় পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মধুপুরগড় ও বরেন্দ্রভূমিতে 2500 থেকে 3000 বছর আগে মানব বসতি গড়ে উঠেছিল। নবপলীয় যুগের হাতিয়ার, বুনো ধানের চাষ ও কৃষিজীবী সমাজের নিদর্শন সেখানে মিলেছে। 1869 সালে ইংরেজ প্রশাসক লুইনের বর্ণনায় চাকমা ও মারমাদের পাশাপাশি বাঙালি গ্রামর কথাও লিপিবদ্ধ রয়েছে। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক আদ্রে বেতেই, জন বোয়েন, বেনেডিক্ট কিংসবারি ও উইলিয়াম ভ্যান সেন্ডেল দেখিয়েছেন দক্ষিণ এশিয়ায় আদিবাসী বনাম সেটেলার ধারণা পশ্চিমা ঔপনিবেশিক প্রেক্ষাপটের মতো মোটেই প্রযোজ্য নয়। রাষ্ট্রের বৈধ পুনর্বাসন নীতির অধীনে পাহাড়ে বাঙালির বসতি স্থাপন হয়েছে। অন্যদিকে চাকমা, মারমা, মগ, মুরং অনেক পাহাড়ি গোষ্ঠীও সপ্তদশ শতক ও তৎপরবর্তী সময়ে মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এখানে এসেছে। তাই তাদের আদিবাসী দাবি এবং বাঙালিদের সেটেলার আখ্যা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবেই একটি ভুল দাবি ও অসার দাবি। তবু ঔপনিবেশিক বয়ানকে পুনরুজ্জীবিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী এবং বাঙালিদের সেটেলার হিসাবে চিত্রিত করার ভ্রান্ত ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। ইউপিডিএফ ও তাদের সমর্থকরা একদিকে এই দাবির মাধ্যমে বিদেশে বৈধতা ও সমর্থন আদায় করতে চায়, অন্যদিকে বাঙালিদের ন্যায্য অধিকার অস্বীকার করতে চায়। এই বয়ানের মূল উৎস ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিভাজনের রাজনীতি। 1900 সালে ব্রিটিশরা চিটাগং হিল ট্র্যাক্টস রেগুলেশন প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা প্রশাসনিক অঞ্চলে পরিণত করে। এর ফলে বাঙালিদের জমি ক্রয় বিক্রয় ও স্থায়ী বসবাসের অধিকার কঠোরভাবে সীমিত হয়। ধীরে ধীরে তারা এই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়। বিপরীতে ব্রিটিশরা পাহাড়ি গোষ্ঠীকে প্রশাসনিক সুবিধা ও প্রটেক্টেড মর্যাদা দিয়ে বাঙালি পাহাড়ি বিভাজনকে প্রাতিষ্ঠানিক করে তোলে। স্বাধীনতার পরও এই ঔপনিবেশিক আইন পুরোপুরি বাতিল হয়নি, অথচ 1900 সালের বহু আগে থেকেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাঙালিদের বসতি ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন কর্মসূচি চালু হলেও এখন তাদেরকে সেটেলার আখ্যা দিয়ে অবৈধ প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এটি ইতিহাস বিরোধী এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এই বয়ান মূলত বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এটি জাতিগত বিভাজন উস্কে দিয়ে বিচ্ছিন্নতাবাদী এজেন্ডাকে শক্তিশালী করছে। বামপন্থীদের ভূমিকা, দেশদ্রোহী ন্যারেটিভের নির্মাতা। দুঃখজনকভাবে বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের কিছু চিহ্নিত শক্তি ভারতীয় সম্প্রসারণবাদ ও বিচ্ছিন্নতাবাদের এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একাংশ, বিশেষত বামপন্থী বুদ্ধিজীবী ও ছাত্র সংগঠনগুলো পাহাড়ের জঙ্গি বয়ানকে সমর্থন ও সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখছে। তারা সেনাবাহিনীকে অসুর আখ্যা দিয়ে ফিলিস্তিন ইসরায়েল তুলনা টেনে বিভেদকে তীব্র করে তুলছে। এসব বক্তব্য বাস্তবে বিচ্ছিন্নতাবাদী ও আঞ্চলিক সম্প্রসারণবাদী এজেন্ডাকে শক্তিশালী করে। প্রথম আলোর প্রতিবেদনে স্পষ্ট, জেএসএস এর প্রতিষ্ঠাকালীন সদস্যরা বামপন্থী ছিলেন। সম্ভবত এ কারণেই বামপন্থীরা বিচ্ছিন্নতাবাদী প্রবণতাকে সমর্থন দিয়ে আসছে। একদিকে দেশপ্রেমের কথা, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদের পক্ষে বয়ান উৎপাদনের মাধ্যমে বামপন্থীরা চরম দ্বিচারিতার উদাহরণ তৈরি করেছে। পাশাপাশি তারা কার্যত চাঁদাবাজি, হত্যা এবং বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে এবং ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্পের গুটির ভূমিকা পালন করছে। সার্বিক এই প্রেক্ষাপটে আমাদের আহ্বান: ১. বিচ্ছিন্নতাবাদী জঙ্গি তৎপরতার অবসান ও বিদেশি মদত তদন্ত। ইউপিডিএফ সহ সব জঙ্গি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করে আইনগত জবাবদিহির আওতায় আনা হোক। পাশাপাশি তাদের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থায়নের উৎস, বিশেষত প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা বিদেশি মদত সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপন করা হোক। ২. সীমান্ত ও নিরাপত্তা সুরক্ষা। পার্বত্য অঞ্চলে অস্ত্র প্রবাহ বন্ধে সীমান্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হোক। বিশেষত প্রতিবেশী ভারতের দিক থেকে আসা প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের অভিযোগ যাচাই ও প্রতিরোধের কার্যকর উদ্যোগ নেওয়া হোক। ৩.
বিদেশি প্রভাব ও আভ্যন্তরীণ নেটওয়ার্ক উন্মোচন, পার্বত্য অঞ্চলের সহিংসতা ও ভ্রান্ত ন্যারেটিভে জড়িত রাজনৈতিক গোষ্ঠী, বিশেষত বামপন্থী অংশের বিদেশপুষ্ট সংযোগ ও ভারতীয় সহায়তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করা হোক। 4, উপনিবেশিক আদিবাসী বনাম সেটেলার ফ্রেমওয়ার্কের পরিবর্তে সঠিক ঐতিহাসিক তথ্য ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে নীতি ও প্রচার চালানো হোক। 5, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নিরাপত্তা, আস্থা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে রাষ্ট্র ও নাগরিক সমাজকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। 6, শেখ হাসিনার আমলে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে আওয়ামী জাহিলিয়াতের অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়েছিল, কিন্তু হাসিনার পতনের পরও এসব সংস্থায় কোনো অর্থবহ সংস্কার হয়নি। তারা এখনো বহু নাগরিককে হয়রানি করছে, বিশেষত দেশপ্রেমিক ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষদের অন্যায়ভাবে তাদের লক্ষ্যবস্তু করছে। আমরা আহ্বান জানাই এই সংস্থাগুলো যেন অতীতের অপকর্ম ও অপরাধের ধারাবাহিকতা বন্ধ করে নিজ নাগরিকদের হয়রানি ও ইসলামী আদর্শে আস্থাশীলদের অন্যায়ভাবে টার্গেট করা থেকে বিরত থাকে। এগুলো বন্ধ করে তারা যেন প্রকৃত জাতীয় নিরাপত্তায় মনোনিবেশ করে এবং দেশের অখণ্ডতা রক্ষায় কাজ করে। বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন, বিদেশি ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা যুদ্ধ মোকাবেলায় যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। শেষ কথা, আজকের এই সংকট কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটি ঔপনিবেশিক বিভাজন নীতি ও আঞ্চলিক সম্প্রসারণবাদের পুরনো কৌশলেরই ধারাবাহিকতা। যারা পার্বত্য চট্টগ্রামের বাস্তব ইতিহাস বিকৃত করে আদিবাসী সেটেলার নামে ফাটল তৈরি করছে, তারা মূলত বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করার ষড়যন্ত্রে যুক্ত। তাদের মদতদাতা শক্তি সীমান্তের ওপার থেকে অস্ত্র, প্রশিক্ষণ ও প্রোপাগান্ডা যোগাচ্ছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, মিথ্যা ইতিহাস, বিদেশি ইন্ধন ও বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করুন। পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের যৌথ উত্তরাধিকার। এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামী শাসন ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন জনগোষ্ঠীকে এক ছাতার নিচে এনে মর্যাদা, নিরাপত্তা, সহাবস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। আমরা বিশ্বাস করি ঔপনিবেশিক ও উত্তর ঔপনিবেশিক জাতিরাষ্ট্র যে জাতিগত সংঘাত ও সংকট সৃষ্টি করেছে, আধুনিক সেকুলার রাষ্ট্র তার যথাযথ সমাধান দিতে মোটেই সক্ষম নয়। এর স্থায়ী সমাধান একমাত্র ইসলামী শাসনই দিতে পারে। ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমেই বাঙালি ও পাহাড়ি, মুসলিম ও অমুসলিম জনগোষ্ঠীকে নিয়ে মর্যাদা ও নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পরিশেষে আমরা দৃঢ় কণ্ঠে সতর্ক করছি, বাংলাদেশের অখণ্ডতা বিরোধী ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্প ও পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কার্যক্রম এই কওম ও জমিনের অস্তিত্ব, নিরাপত্তা ও ধারাবাহিকতার বিরুদ্ধে চরম হুমকি। তাই আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে সতর্ক হন এবং এই দীর্ঘমেয়াদী হুমকি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমার কিনোট স্পিচ দেওয়ার জন্য। একটু আগে উল্লেখ করছিলাম পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্টেট পার্সপেক্টিভ থেকে যারা সবচেয়ে ভালো বোঝেন, যারা সমস্যা এবং সমাধান সবচেয়ে ভালো বোঝেন, তারা হচ্ছেন আমাদের বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী। তাই আজকে এখন এই পর্যায়ে আমি বক্তব্য জানানোর জন্য আহ্বান জানাচ্ছি আজকে এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব আগে সরি বক্তব্যের সিরিয়ালটা একটু চেঞ্জ হয়েছে। ফার্স্টে বক্তব্য রাখবেন কর্নেল হাসিনুর রহমান। আপনাদের সবাই অনেকে চেনেন। আরেকটা কথা, কিনোট স্পিচটা আপনাদেরকে সফট কপি ধরার কথা, হার্ড কপি ধরার কথা, এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ার পেজেও পাওয়ার কথা। বিসমিল্লাহির রহিম, শুনতে পাচ্ছেন? আমি পার্বত্য চট্টগ্রামে যোগদান করি 1984 সালে 10ই জুন। ওই সময়টা এমন উত্তপ্ত ছিল, পাহাড় দুই গ্রুপে মারামারি হতো।
একটা হলো প্রীতিকুমার চাকমা আর হলো সন্টু লারমা। প্রত্যেক দিন মারামারি হতো। কোনো একদিন যদি গোলাগুলি না হতো আমরা হতাশ থাকতাম, আজকে এরকম কেন। তা আমি এই ইতিহাস আমাদের এই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর সৃষ্টি, এর জন্য মূল দায়ী আমাদের ভারত। আমাদের সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত ভারত আমাদের চারিদিকে অক্টোপাসের মতো পেঁচায় আছে। আমাদের এই ছাত্ররা আমাদেরকে এই ভারত থেকে মুক্ত করছে, আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে সমগ্র জাতিকে ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের এই চেতনা ধারণ করতে হবে। আজকে পার্বত্য চট্টগ্রামে আমরা কথা বলতেছি, এই কথা বলা স্কোপ হয়তো না যে শহীদ জিয়া একটু সঠিক সিদ্ধান্ত না নিতেন। তারপর আমি বলি, সমস্যা সৃষ্টি করছেন শেখ মুজিবুর রহমান আবল তাবল বলে, উনি উল্টা পাল্টা বলে পাহাড়িদেরকে বাঙালি বানাতে চাইছেন, যার জন্যই সমস্যা সৃষ্টি। তারপরে ভারত শেখ মুজিবুর রহমান জীবিত থাকার পরে সাথে থাকতেই এই শান্তি বাহিনী সৃষ্টি করেন। সন্টু লারমা গ্রেপ্তার হন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে শহীদ জিয়া থাকতে, কিন্তু ভারত সেটা চায় নাই। আবার সে একটা উপদল বানায় আমার পার্বত্যটাকে উত্তপ্ত করেন। যাই হোক, আজকে গর্বের জায়গা হলো এখানে আমরা 51% বাঙালি। বাকি যে 14টা জাতি আছে মানে ছোট ছোট জাতি, আমরা এদেরকে অ্যাড্রেস করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমাদের উচিত হবে সমস্যাগুলি বোঝা, এরপরে মনে করেন যে এটা চুক্তি হইলো, এই চুক্তিটা সকল জিনিস আমাদের আশা প্রত্যাশা সব শেষ করতেন। এটা আমাদের শেখ হাসিনা, ইনি এমন এক চুক্তি করছেন, উনি মাথা মুন্ডু কিছুই জানেন না, সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। এই চুক্তির একটা শর্ত ছিল যেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। পাহাড়ি মানে চাকমা পুলিশ পাহাড়ি পুলিশ হবে, তাহলে কি অবস্থাতে বোঝেন তো আপনারা। পাহাড়ি পুলিশ যদি থাকতো খাগড়াছড়িতে, আজকে আমরা চলতে পারতাম। উনি এরকম একটা চুক্তি করছেন। তারপর চুক্তি করছেন একটা জমি নিয়ে বিভেদ। এই জমিতে আমরা খুব একটা ক্ষতিগ্রস্ত না। আমি সন্টু লারমার সাথে কথা বলছিলাম, র্যাবের সিও ছিলাম, যে আমাদের তো জায়গা ছেড়ে দেওয়ার কোনো স্কোপ নাই। আমার বাবার কবর, আমার দাদার কবর, ভাইয়ের কবর, আমি তো ফেলে দিতে পারবো না। কিন্তু শেখ হাসিনা চুক্তি করছিলেন সমগ্র বাঙালিদেরকে এক জায়গায় নিয়ে আসবেন। কোন জায়গায়? কাপ্তাই ড্যামটাকে বন্ধ করে দিবেন, কাপ্তাই ড্যামের এই জায়গায় উনি বাঙালিদের আনবেন। কতটা মানে নির্বুদ্ধিতার মতো এই সিদ্ধান্ত। এটা ছিল অলিখিত চুক্তি, এটা নিয়ে এমন কষাকষি অনেক দিন ছিল। তার একটা চুক্তির মধ্যে আমি বলি, 700 পুলিশকে নেওয়া হয়েছিল সারেন্ডার করা 2000 শান্তি বাহিনীর মধ্যে। এই যে দুইজনের সাথে আমার দেখা হয়েছিল জেলখানায়, একজনের নাম এমং চাকমা আর একজনের নাম প্রেম চাকমা। দুইজনেই পুলিশের গুলি বিক্রি করার জন্য, মানে নিজ বাহিনীর ওনাদের পুলিশে আনা হয়েছে, এটা পুলিশের গুলি বিক্রি করতেছে ইউপিডিএফের কাছে। এবং হাতে নাতে দুজনকে ধরা পড়ে। এটা কাপরুল থানায় মামলা আছে 12 সালে কোরবানির সময়। তখন সে আমার গর্ব করে বলতেছিল, আমি 15,000 অধিক অ্যামুনিশন বিক্রি করছি, এক একটা অ্যামুনিশনের 1000 টাকা। ধরা কেন পড়লো? এই অ্যামুনিশন এখন 1100 টাকা বিক্রি করবে জিএসএস এর কাছে। এই কোন্দলের জন্য দুজন ধরা পড়ে, এমন জেলে ছিল, এমন বিচারও তাদের হয়। আমার কথা হইলো, এরা তো আমাদের দেশকে ভালোবাসে নাই। এই পুলিশের যেখানে নেয় ভালোবাসে নাই। উচিত ছিল এদেরকে বিডিআরে নেওয়া, তাহলে তার এই ক্ষমতাটা কম থাকতো। এখন এদের নির্যাতনে আমরা নির্যাতিত। আর একটা জিনিস, এই যে ভূমির ব্যাপারে বললাম, আজকে পাহাড়ি মানুষ জমি যদি বিক্রি না করে, আমি তো কিনতে পারবো না। পারবেন? কোনো স্কোপ নাই। পাহাড়ি বিক্রি করলে আমি কিনতে পারবো। মানুষ কখন বিক্রি করে নিজের জমি? একান্ত বিপদে পড়লে। এখন কি হয়েছে এই চুক্তিতে? বাঙালি জমি কিনবে 10 লাখ টাকা দিয়া, কিন্তু পাহাড়ি কিনতে পারবে না 2 লাখ টাকা দিয়া। সমস্যা আমার না, সমস্যা ওদের। ওরাই চাচ্ছে এই চুক্তিটা বাতিল করতে। তা আমাদের একটা ঐক্যের মধ্যে আসতে হবে। কাদের নিয়ে? মনে করেন চাকমা একজন, মারমা একজন, ত্রিপুরা একজন, বাঙালি একজন, আর যে ছোট ছোট জাতি আছে চাক, খিয়াং, কুকি, মিজু মানে পাংখু, এদেরকে নিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্ম করি, এটা দরকার। একটা ছোট একটা সংসদের মতো 15 সদস্যের সংসদের সবার কথা শুনি, ওখানে দেখবেন যে আমাদের পক্ষে সব থাকবে। সরকারের সকল সুবিধা চাকমারা পায়, খাগড়াছড়ি ত্রিপুরা হয়তো কিছু পায়, মারমা অল্প কিছু পায়, বাকিরা কেউ কিছু পায় না। জানি না সরকার প্রধান কে। এখানে যে আমাদের ঐক্য কমিশন হচ্ছে,
পাহাড়ের দুর্গম এলাকার লোক কেউ জানে না, তাহলে লাভটা কি হইলো? এদেরকে আমাদের আলো দেখাইতে হবে, শিক্ষিত করতে হবে। পাহাড়ে শুধু বাঙালি সেটেলার বলে ভুল, বাঙালি হয়তো 40 বছর আগে গেছে, কিন্তু এই চাকমারাও সেটেলার, এরাও 200 বছর আগে আইছে, কেউ এলাকার ভূমিপুত্র না। এখানে কোনো রকম ছাড় দেওয়ার অবকাশ নাই। আমার অসংখ্য যুদ্ধ পাহাড়ে, আমি পাহাড়ে যুদ্ধের জন্য বীর প্রতীক। শেখ হাসিনা কি করছেন, উনি ক্ষমতায় এসে চুক্তি করে সকল বীর প্রতীক খেতাব সব বন্ধ করে দিয়েছেন। তো অফিসারের উৎসাহ পায় না যে কাজ করব, উৎসাহ পায় না, কোনো ইনসেন্টিভ নাই সেনাবাহিনীর জন্য কাজ করার। আমি মনে করি বর্তমান অবস্থার যে ঘটনা নিয়ে সূত্রপাত, এটা সুযোগ হয়েছে আমাদের পাহাড়িদেরকে ভালো করে চেনার। পরিষ্কার ভাষায় আমি শুনছি আমরা ভারতের অংশ হব, ত্রিপুরার অংশ হব। এত বড় সাহস দেখাইলে এর সাথে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আমাদের বিচার বিভাগে তদন্ত করতে হবে, করে এখন জনসমক্ষে আনতে হবে। বিচার বিভাগে তদন্ত মানে হলো গিয়া লুকোচুকি করা নো, যদি সেনাবাহিনী অপরাধ করে দণ্ড হবে, আর যদি বহিরাগতকে করে থাকে দণ্ড হবে। এত বড় সাহস বাংলার মাটিতে বলবে আমি ভারত হব, এ বাংলাদেশে জায়গা হবে না, তার জায়গা হবে ভারতে, পরিষ্কার। শান্তি চুক্তির পর আগে যারা ছিল, মনে করেন প্রীতিকুমার চাকমা সারেন্ডার, এদের মূল নেতারা কেউ বাংলাদেশে আসেন নাই। প্রীতিকুমার চাকমা, ভবতোষ দেওয়ান, ত্রিভঙ্গিল দেওয়ান, দেবজ্যোতি চাকমা কেউ আসেন নাই, সব ভারতে রয়ে গেছেন ত্রিপুরাতে। তো এই ভারতকে বিশ্বাস করার কোনো অবকাশ নাই। আমাদের মনে প্রাণে সবার ধারণ করতে হবে, সব জায়গায় ভারত আমাদের একমাত্র শত্রু। এবং আমরা ধারণ করলেই হবে না, আমাদের ছোট ছোট জাতি আছে, এদেরকেও ধারণ করতে হবে। এরা একই কথাই বলে। আমাদের যে এখন যেটা করণীয়, আমি মনে করি আমাদের উচিত বিচার বিবেচনা তদন্ত করার পর একটা কমিটি করা, সবাইকে নিয়ে এই দেশটা কিভাবে যাবে। এটা পার্বত্য এলাকা, এখানে যে সুযোগ সুবিধা হয় শুধু চাকমারাই ভোগ করে, বাঙালিরা ভোগ করে না। আজকে আমাদের বয়স 40 বছর হয়ে গেছে। পাহাড়ের সকল সুবিধা সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে হবে, সবাই সম অধিকার পাবে। চাকরি বলেন, যত সুযোগ সুবিধা সমভিত্তিতে, ওই কোনো ট্রাইবাল বলে কোনো সুযোগ সুবিধা দেওয়ার নাই। আপনি খোঁজ করলে দেখবেন অধিকাংশ লোকেরই বাড়ি অস্ট্রেলিয়া, সেটেল হয়ে গেছেন অন্যান্য দেশে। আলটিমেটলি কিছুদিন পর দেখা যাবে এখন আমরা 51%, আমরা 60%, 70% হয়ে যাব। তবে আমরা হিংস্র হতে পারবো না বর্তমান সমাজে। এখন আর আগের দিন নাই। আমরা মানবতা, ভালোবাসার মধ্যে দিয়ে আমরা সবাইকে আপন করে নিব, যাতে আমরা কোনো রকম অশান্তি ছাড়া বসবাস করতে পারি। যে আলামত সৃষ্টি করছেন, দাড়ি ভাঙছেন সেনাবাহিনীর, স্লোগান দিয়েছেন ভারতের পক্ষে, আমরা এই জায়গায় কঠোর হব। এই জায়গাটা কিছু না, রামগড় থেকে শুরু করে পানছড়ি পর্যন্ত এই জায়গাটাই হলো ইউপিডিএফের। এই জায়গাটাই ছিল প্রীতিকুমার চাকমা জায়গা। এরা প্রথম থেকেই স্বাধীনতা, মানে আমাদের স্বাধীনতার বিপক্ষে। আর রাজা যিনি ছিলেন, ইনি যে বিয়ে করছেন, পরবর্তী বিয়া ইয়ানই তো নাম, মানে উনি রাখাইন বংশোদ্ভূত, হারবাঙের চরকরিয়া হারবাং এলাকার নারী। এই নারীটা হলো উচ্ছৃঙ্খল, রাখাইন বংশোদ্ভূত, অর্থাৎ মগের চরিত্র আপনি জানেন, মগের রাজ্য, মগের মুল্লুক। এই মগের কাজে এইটা ভালো জিনিস, মগের দেয়া, মগের সাথে কোনো চুক্তি হয় না, ওর বউ কোনটা বোন কোনটা কিছু জেনে না, এটাই মগ। তা আমাদের চিন্তা ভাবনা করে আমরা সঠিক পথে যাব। আমাদের দরকার শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের দরকার ভালো মিডিয়া, সত্য কথা উত্থাপন করতে পারি, মিথ্যাচারের দরকার নাই। এটা সুন্দর সুযোগ পাইছি। অর্থাৎ ওখানে ডাক্তার জয়া চাকমা উনিই বলছেন রেপ হয় না। উনার রেপের সিস্টেম, উপজাতি রেপের দণ্ডটা অনেক কম, আমাদেরটা হলো গিয়া অনেক কঠিন। সুতরাং উনি ওনার এই দণ্ড করে ওনার যেন করুক গিয়ে, আপত্তি নাই। এখানে আমরা কিছু আপোষ করে নিতে পারি, যদি বলুন কমিটি করে তারা যে তার বিচারে করবে, কিন্তু সরকারের মূল যে ধারা এর বাইরে যেতে পারবে না। আমরা এখন আরাম করার অবকাশ নাই। আমাদের বিউপিগুলিকে, বর্ডার আউটপোস্ট যেগুলি আমাদের শান্তি বিএসএফ এর, এগুলি শক্তিশালী করতে হবে, এর সংখ্যা বাড়াইতে হবে এবং জনসংখ্যা বাড়াইতে হবে। বিউপির সংখ্যা বাড়াইতে হবে, প্রতিটা বিউপির জনসংখ্যা বাড়াইতে হবে। কোনো ছাড় দেওয়ার অবকাশ নাই। আমাদের সার্বভৌমত্ব প্রস্তাব কোনো ছাড় নাই। ওখানে তো 2 ডিভিশন নেওয়া দরকার, 2 ডিভিশনই নেবে। বাট এটা আমার দেশের উপরে আমরা এই খারাপ কাজ করতে চাই না। কারণ আমরা যেটা আসল শত্রু তাকে আমরা চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করার প্রধান শর্ত হলো গিয়া
লোভ। আমরা যদি সুযোগ দিই একটা চাকরি, নিরাপত্তা, অসংখ্য ট্রাইবাল আছে দেখাই দেবে এই লোকটা শত্রু। কোনো সাধারণ ট্রাইবাল আমাদের কেউ কিন্তু অশান্তি চায় না। এই কিছু উচ্ছৃঙ্খল নেতা আছে আমাদের সমতল আছে, এরাই সকল সমস্যা করে। একই সাথে সশস্ত্র বাহিনী, পুলিশ, মিডিয়া যারাই আছে সাফল্য আনবে, পুরস্কার থাকবে। কেমনে কাজ হয় না দেখেন, অবশ্যই কাজ হবে। জেএমবি দমনের সময় আমি চিটাগাঙে ছিলাম, সুরা সদস্য ধরতে পারলে 10 লাখ। এখানে একটা ক্যাম্প ধরার জন্য 50 লাখ দেন, 1 কোটি টাকা দেন, আপনি 20 কোটি টাকা খরচ করেন দেশের জন্য, আপনার সার্বভৌমত্বটা মজবুত হবে, ভুল বুঝাবুঝি কমে যাবে। আমাদের গোয়েন্দা একটা বাহিনী বানাইতে হবে সেপারেট হিল ট্যাক্সের জন্য। তথাকথিত গোয়েন্দা বাহিনী সমতলের মধ্যে হবে না, এখানে দলীয়করণ হবেই কম বেশি। আমাদের চরিত্র খুব খারাপ, আমরা তেমন কোনো সংস্কারই করতে পারি নাই। আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য সেপারেট একটা গোয়েন্দা সেল হইতে হবে। এখন যুদ্ধ কিন্তু সহজ, এক মোবাইল ইউজ করে না এমন শান্তি বাহিনী খুব কম আছে, এমন ইউপিডিএফ নেতা খুব কম আছে। ওই ইউপিডিএফ ওই মোবাইল দিয়ে ধরা সম্ভব। আমাদের এত 15টা বছর আমরা এই বিরোধী দল নিয়ে ছিলাম ব্যস্ত, আর কোন হুজুরদের ধরা নিয়ে ব্যস্ত, কোন হুজুরের দাড়ি বড়, কোন হুজুরের দাড়ি ছোট, এগুলি নিয়ে আমরা কাজ করছি। এইসব বিষয় নিয়ে কাজ করি নাই, তার শিক্ষা আমরা পাইলাম। আমাদের এখন উচিত হবে হিল ট্যাক্সের জন্য সেপারেট গোয়েন্দা সংস্থা বানানো। আমাদের মিডিয়া সেল বানাইতে হবে, শক্তিশালী মিডিয়া সেল। আমরা শান্তিপ্রিয় ট্রাইবাল আছে, এই চাকমাদের মধ্যে অনেক ভালো চাকমা আছে। আমাদের মনীষ দেওয়ান স্যার দেখছেন কি বলছে, কর্নেল মনীষ দেওয়ান, এরকম অনেক ভালো মানুষ আছে, তারা এই অশান্তি চায় না। আমরা তাদেরকে দিয়ে একটা শক্তিশালী মিডিয়া সেল বানাই, দেশের জন্য, মিথ্যাচার না, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর সবশেষে বলবো, আমরা সবার মনে প্রাণে স্বীকার করে নেই, আমি বিশ্বাস করি ভারত আমাদের একমাত্র শত্রু। আজকে ভারত একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু যদি কেউ থাকে সেটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সকল সমস্যার গোড়া। সুতরাং আমার তো কোনো কাজ সে করে দিচ্ছে না আওয়ামী লীগ, আমার কাজ তো আমার করতে হয়, আমার খাইতে হয়। কোনো রাজনীতিবিদ আমার খাবার দেয় না। আমরা যখন কাজ করব, নিজের কাজ করব, তাদের কথা শুনবো না, দেশের কথা শুনবো। কোনো পাহাড়িদেরকে আমরা ঘৃণা চোখে দেখবো না, আপোষ করে ভালোভাবে দেখবো। এটা আমার ধর্ম বলে, মানুষ সৃষ্টি সেরা জীব, সেই আচরণ করব, দেখবেন পাহাড় শান্তি আসবে। এবং ওই সহজ সরল জনগণ দেখাই দিবে কারা দুষ্কৃতিকারী। এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে। গেরিলা যুদ্ধের মূল জিনিস হলো গিয়া জনগণ থেকে গেরিলাকে বিচ্ছিন্ন করেন। এইটা করার জন্য বহু কৌশল আছে, যেগুলি অনেক কৌশল আমি এখানে বলতে পারবো না, কিন্তু করা সম্ভব। এটা তেমন কঠিন কাজ না, একটু আমরা সচেতন হই, সবাই আমরা দেশের জন্য কাজ করি। এই পার্বত্য চট্টগ্রাম আমাদের, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, অনেক খেতাবী লোক আছেন। সবাইকে আপন করে নিয়ে দেশটাকে আমরা সুন্দর জায়গায় নিয়ে যাই, যাতে কোনো রকম বিভেদ না থাকে। সম অধিকার, সমমর্যাদা ভিত্তিতে এক পতাকা নিতে বসবাস করি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে। এখানে বক্তব্য রাখবেন আজকের সংবাদ সম্মেলনের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল স্যার স্যার এখানে 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 ক্যামেরা এখানে ফুল সেটআপ তাদের এইভাবে রেডি এইখানে তো এইখানে এইখানে তো মানুষকে অ্যাড্রেস করতে গেলে দাঁড়িয়ে করতে হয়, মিলিটারি অ্যাড্রেস। এটা বসে বসে অ্যাড্রেস করে তো সেই জোশও আসবে না, সেটা আপনারা বুঝবেনও না। আচ্ছা, এনিওয়ে আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়েই বলি, আমার কথা শোনা যায়? বসতেই হবে? বসেন বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখন আপনাদেরকে আমি জানি না এটার পরিসর কতটুকু। আপনাদেরকে কি পার্বত্য চট্টগ্রামের যে প্রবলেম এটা এবং তার সলিউশন, এটার ব্যাপারে কি আমরা কথা বলবো,
না এটার বিস্তৃতিটা কতটুকু যাবে, এটা তো একটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রেস কনফারেন্স। তো আহ, আমি আহ, এই যে একটা পার্বত্য চট্টগ্রামের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু বোঝাতে চাচ্ছিলাম। সেজন্য আমি চেয়েছিলাম একটা বড় বাংলাদেশের ম্যাপ পিছনে লাগানো, এবং সেখানে ভারত, মায়ানমার, এদিকে সাইডে কি হচ্ছে, এবং এখানে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক সিচুয়েশনটা কি। দেখেন, প্রথমে মানুষের হয়তোবা একটা অসুস্থতা হলো, তখন আপনি একটা প্যারাসিটামল দিয়ে এটাকে সারিয়ে দিতে পারেন। তারপরে এই অসুস্থতাটা বাড়তে 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 এমন এক পর্যায়ে যাবে, যদি আপনি এটাকে অ্যাড্রেস ঠিক মতন না করেন, তাহলে পরবর্তীতে আপনার অঙ্গহানি হতে পারে, অপারেশন করতে হতে পারে, সার্জারি করতে হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সেই জন্য এই যে সিচুয়েশনটা যে ডেভেলপ করেছে, এটা কেন করেছে, কতদূর গেছে, এবং এর পরবর্তীতে এই বর্তমান পরিস্থিতিতে এইখানে একটা দুইটা না, 3-4টা প্লেয়ার এখানে খেলা করছে। এই যে পার্বত্য চট্টগ্রামের এই যে অংশটা, এইখানে এখন কমসে কম 3টা রিজিওনাল প্লেয়ার খেলা করছে। সেই খেলাটাকে আমাদেরকে বুঝতে হবে। সেই খেলা বুঝতে গিয়ে আমাদেরকে ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আমরা প্রাথমিক দিকে, যখন অ্যাকচুয়ালি এই প্রবলেম শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই, 71 সাল থেকে এই প্রবলেম শুরু হয়েছে, তখন রাজা ত্রিদীপ রায়, যে পার্বত্য চট্টগ্রামের রাজা ছিল, সে তখন পাকিস্তানের পক্ষে গেছিল, এবং পাকিস্তানের পক্ষে থাকার সময় সেই সময় ভারত থেকে একটা স্পেশাল বর্ডার ফোর্স জেনারেল উবানের নেতৃত্বে তখন পার্বত্য চট্টগ্রামে এন্ট্রি করে ত্রিপুরা দিয়ে এন্ট্রি করে। কেন? তখন পার্বত্য চট্টগ্রামে মিজোরাম, নাগাল্যান্ড, এদের কিছু বিদ্রোহী গোষ্ঠী ছিল, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। ওখানে তাদের ট্রেনিং গ্রাউন্ড ছিল পাকিস্তানের তরফ থেকে। কেন? যাতে ভারতের ওই যে 7 সিস্টার যেটা আছে, এটাকে অশান্ত করা যায়। তো তারা ওইখানে ঢুকেছিল জেনারেল ওবানের নেতৃত্বে, এবং জেনারেল ওবান তখন ওইখানে খুঁজে খুঁজে ওদের যে ঘাঁটিগুলো ছিল সেগুলিকে ধ্বংস করে আমাদের দেশের ভিতরে ঢুকে। তারা কিন্তু আমাদের দেশ স্বাধীন করার জন্য ঢুকে নাই, তারা তাদের যে স্বার্থ, সেই স্বার্থটাকে পরিপূর্ণ করার জন্য ওইখানে ঢুকছে। ঠিক সেই সময় যখন রাজা ত্রিদীপ রায়, যখন আমাদের মুক্তিবাহিনী তাদেরকে ঘেরাও করে বা তখন তাকে ধ্বংস করতে চায়, সেই সময় ইন্দিরা গান্ধী, বিকজ তার বোন ইন্দিরা গান্ধীর সঙ্গে একসঙ্গে পড়তো, ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত নির্দেশে এই জেনারেল ওবান তখন এই ত্রিদীপ রায়কে প্রোটেকশন দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যায়, সেখান থেকে সে এখন পাকিস্তানে আছে। তার মানে হলো যে হিল ট্র্যাক্সটাকে আমাদের স্বাধীনতা যুদ্ধে হিল ট্র্যাক্সকে আমাদেরকে স্বাধীন করার জন্য ভারত কোনো কাজ করেনি। তাদের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডাটাই তারা বাস্তবায়ন করেছে, এবং সেখানে প্রায় 136 জন পাহাড়িকে তারা খুন করেছে। এবং এই যে ইতিহাসটা, এরপরে থেকে শেখ মুজিবুর রহমান বলল তাদেরকে যে তোরা বাঙালি হয়ে যা। আরে বাবা, পাকিস্তানিরাও তো আমাদেরকে বলেছিল যে তোমরা উর্দু ভাষা শিখো, আমরা কি শিখছি? তাদেরকে তাদের নিজস্ব জাতিসত্তাটাকে তো ধরে রাখতে বলতে হবে। আমরা তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে করব, একত্রীভূত করব, সংহতি করব, সেটা হলো গিয়ে একটা কৌশল। কিন্তু কাউকে কি বলা যাবে যে তোরা বাঙালি হয়ে যা? হবে না। এই জন্য আমাদের প্রথম থেকেই যে প্রবলেম শুরু হয়েছে, 71 সাল থেকে প্রবলেম শুরু হয়েছে। এই প্রবলেম ওই সময় যদি আমরা প্যারাসিটামল দিয়ে এটাকে যদি আমরা সারাতে পারতাম, হয়ে যেত, কিন্তু পারি নাই। এরপরে আরো অনেক পানি গড়িয়ে গেছে গঙ্গা, যমুনা, পদ্মা দিয়ে, এবং এখন এইটার এমন একটা সিচুয়েশনে এসছে যেখানে আমরা একটা অনেকগুলা
শক্তি, বিদেশি শক্তি এখন এখানে অ্যাক্টিভ, বিশেষ করে ভারত। আমি কেন বলতে চাচ্ছি, ভারতের যে আমাদের হিল ট্র্যাক্সের চারিদিকে যদি আপনারা দেখেন, সেখানে আপনারা দেখবেন যে ভারতের যে ম্যাপ, সে ম্যাপের উপর দিকে শিলিগুড়ি করিডোর আছে। শিলিগুড়ি করিডোরটা খুব ছোট, তার উত্তর দিকে হলো চায়না আর দক্ষিণ দিকে হলো বাংলাদেশ, 26 কিলোমিটারের একটা জায়গা। এই জায়গাটাকে তাকে পার হয়ে এসে তাদের পূর্বাঞ্চলে যে সমস্ত 7টা প্রদেশ আছে, সেই প্রদেশে তাদেরকে রসদ সরবরাহ করতে হয়, সমস্ত সাপ্লাই ওই দিক থেকে আসে, অনেক লম্বা একটা জার্নি। শেখ হাসিনার আমলে তারা কি করলো, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট নিল, বিকজ ওই সময় শেখ হাসিনা সবকিছুই ভারতকে দিয়ে দিয়েছিল। ট্রানজিটটা নিয়েছে আমাদের বুকের উপর দিয়ে, তারা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে, আমরা কেউ কিছু বলতে পারবো না, আমাদেরকে টাকাও দিবে না, ট্যাক্সও দিবে না। কিন্তু তারপরেও চাণক্য বুদ্ধি, তারা চিন্তা করেছে যে আচ্ছা, এটা যদি কোনো সময় বন্ধ হয়ে যায়, আমরা একটা অল্টারনেটিভ শুরু করি। সেটা কি? চট্টগ্রাম পোর্ট। এটাকে তারা অলরেডি সিটওয়ে থেকে একটা মাল্টি মডাল ট্রানজিট সিস্টেম করেছিল, সিটওয়ে, মায়ানমারের সিটওয়ে থেকে। কিন্তু সেটাও এখন প্রবলেমের মধ্যে আছে, বিকজ মায়ানমারের মধ্যে ঝামেলা। তারা চেষ্টা করেছে যে চট্টগ্রাম পোর্টটাকে নিয়ে চিটাগং হিল ট্র্যাক্সটাকে যদি তারা অশান্ত করে তাদের মধ্যে নিয়ে যেতে পারে বা স্বাধীন করে দিতে পারে, তাহলে এটার ভিতর দিয়ে তারা চট্টগ্রাম পোর্টের ভিতর দিয়ে গিয়ে তাদের নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা যা যা আছে সব জায়গায় তারা খুব সহজে সাপ্লাই করতে পারবে। তাদের যে মিলিটারি, নন মিলিটারি সাপ্লাই যেটা আছে সব করা যায়। এখন এইটাই হলো তাদের সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, যে তারা এটা করবে। আরেকটা জিনিস করবে কি, এটাকে যদি ওরা যদি স্বাধীন করে নিতে পারে বা ভারতের সঙ্গে সংযুক্তি করে নিতে পারে, তাহলে তাদের যে পূর্বাঞ্চলে যে সমস্ত রাষ্ট্র আছে যেখানে বিদ্রোহ হচ্ছে, সেই বিদ্রোহগুলাকে তারা দমাতে পারবে, বিদ্রোহ তখন থাকবে না। অতএব এই হলো গিয়ে তাদের ভারতের স্ট্র্যাটেজিক যে ডিসিশন, তাদের যে কৌশলগত অবস্থান, সেটা আমাদেরকে বুঝতে হবে। এর মধ্যে এখানে আমেরিকারও আছে, বার্মা অ্যাক্ট সেটা আছে, এবং চায়নারও আছে, বিকজ চায়নার বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ, সেটা হলো মায়ানমারের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই যে পূর্ব দিকের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলার সাইড দিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে যে এই রাষ্ট্রগুলা, এই প্রদেশগুলা যাতে তাদের ফ্রেন্ডলি ফোর্স হয়। তো এই সমস্ত জিনিস এখানে খেলা চলছে। এই খেলার মধ্যে আমাদেরকে ভালো প্লেয়ার হিসাবে কাজ করতে হবে। আমরা যদি ভালো প্লেয়ার হিসেবে কাজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। ভেরি সিম্পল, আমাদের কপালে দুঃখ আছে। কারণ আমরা এত দিন ধরে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি নাই। এইটা হলো গিয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে পরবর্তী এই প্রজন্মের কাছে, জবাবদিহি করতে হবে। কারণ আমরা এইটার ব্যাপারে সিনসিয়ার ছিলাম না। আমরা পুরো জিনিসটা ঘাড়ে চড়িয়ে দিয়েছি হলো সেনাবাহিনীর উপরে। আমি নিজেই ওইখানে জোন কমান্ডার ছিলাম, আমি নিজেই বহুত অপারেশনে গেছি, অনেক। এবং আমাদের ওখানে আমরা যেভাবে এই ব্যাপারটা পেয়েছি, সেটা হলো খালি সেনাবাহিনীর দায় দায়িত্ব, সিভিল প্রশাসনের কোনো দায় দায়িত্ব নাই, রাজনীতিবিদদের কোনো দায় দায়িত্ব নাই। তারা ওখানে যাবে, ঘোরাফেরা করবে, একটু ভালো ট্যুরিজম করবে, করে চলে আসবে। নো, এটা তাদের দায়িত্ব। সেনাবাহিনী একটা এই পুরো কাউন্টার ইনসার্জেন্সির একটা ছোট্ট একটা অংশ, আমি বলি আপনাদেরকে, যে এইটা মানুষকে বুঝতে হবে। ইট ইজ এ পলিটিক্যাল প্রবলেম, ইট ইজ নট এ মিলিটারি প্রবলেম, ইট ইজ এ পলিটিক্যাল প্রবলেম। এই পলিটিক্যালি এটাকে সলভ করতে হবে, এবং তার জন্য পলিটিশিয়ানসদেরকে আগিয়ে আসতে হবে, তার জন্য সিভিল সোসাইটিকে আগিয়ে আসতে হবে, ব্যবসায়ীকে আগিয়ে আসতে হবে, এখানে রাজনীতিবিদ ওইখানে যারা আছে লোকাল, তাদেরকে আগিয়ে আসতে হবে। এবং সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী সাপোর্ট করবে। সেনাবাহিনীর মেন কাজ হলো দেশের অখণ্ডতা রক্ষা করা। অখণ্ডতা রক্ষা করার জন্য বর্ডারের কাজ, বর্ডারে যদি কোনো ইনকারশন করে সেটা দেখা দরকার, ভিতরে যদি কোনো সাবোটাজ হয় সেটা দেখা দরকার। কিন্তু আসল কাজ পাহাড়ি বাঙালিদেরকে যে সংহতিটা তৈরি করা,
সেই তৈরি করাটার কাজ হলো গিয়ে পলিটিশিয়ান, যারা ক্ষমতায় ছিল তাদের। এনিওয়ে, এটা তো কিন্তু আমি অনেকটা বড় জিনিস আমার কাছে এই মুহূর্তে, কারণ আজ থেকে 40 বছর আগে বা 30 বছর আগে যেইভাবে আমরা এটার দিকে দেখতাম সেটা এক ধরনের ছিল, যেভাবে আমরা এটা সলিউশন করতাম সেটা এক ধরনের ছিল, কিন্তু বর্তমানে এইটার যে স্ট্র্যাটেজিক বা কৌশলগত যে অবস্থান, সেটা থেকে আমাদেরকে ওইভাবে কৌশলগত অবস্থানকে চিন্তায় রেখে আমাদেরকে এটা সলিউশন করতে হবে। সেই জন্য আমি মনে করি এটার উপরে যে স্টাডি এবং বিভিন্ন জিনিস গবেষণার মাধ্যমে যেটা পেয়েছি সেটা হলো যে আমাদের চতুর্মাত্রিক 4 ডাইমেনশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান অফ অ্যাকশন করতে হবে। চতুর্মাত্রিক, আমি খালি মাত্রাগুলো বলে যাচ্ছি, ডাইমেনশনগুলো বলে যাচ্ছি, কিন্তু বিকজ এটার ডিটেল ডিসকাশন অনেক লম্বা হবে, আজকে সারা রাত চলে যাবে। সেই জন্য আমি শুধু আপনাদের কাছে যে এইটা যে 4 ডাইমেনশন যেটা আছে সেই ডাইমেনশনগুলো বলতে। ডাইমেনশনের মধ্যে দুইটা মেজর যে ভাগ আছে, একটা হলো এক্সটার্নাল ডাইমেনশন, আরেকটা হলো ইন্টারনাল ডাইমেনশন। দেশের বাইরের যে কর্মযজ্ঞ যেটা আমাদেরকে করতে হবে সেটা, এবং দেশের ভিতরে আভ্যন্তরীণ যেটা করতে হবে সেটা। এটার মধ্যে আবার দুইটা পর্ব আছে, যেমন অভ্যন্তরীণ কর্মকৌশল এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। অভ্যন্তরীণ কর্মকৌশলের মধ্যে অনেক কিছু আছে, জাতিগত বিন্যাস আছে, পাহাড়ি সহায়ক শক্তি তৈরি করা, ফ্রেন্ডলি ফোর্স তৈরি করা। আমাদের পাহাড়িদের মধ্যে কিন্তু আমাদের তরফের লোক খুব কম, বিকজ আমরা তাদেরকে আমাদের কাছে টেনে নিতে পারি নাই। আমি যখন জোন কমান্ডার ছিলাম বা হাসিন যখন ওখানে ছিল, জিজ্ঞাসা করে দেখবেন যে আমরা যখন চলে আসি তখন পাহাড়িরা কাঁদতে কাঁদতে গাড়ির পিছিয়ে আসতো, কারণ আমরা তাদেরকে সেই আস্থা দিয়েছিলাম, সেই ভালোবাসা দিয়েছিলাম, সেই সাহায্য দিয়েছিলাম। এবং আমি তারপরেও একবার আমি যখন যাই আমার ওই জায়গা দেখতে, বাঘাইহাট অনেক ভিতরের দিকে, আমার উত্তরে কোনো বাংলাদেশ ছিল না, উত্তরে জঙ্গল এবং তারপরে ইন্ডিয়া। ওখানে যখন যাই তখন এক শান্তি বাহিনীর কমান্ডার এসে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, পরে মানে এই রিটায়ারমেন্টের পরে যখন যাই, তখন সে বলেছে যে আমি আপনার পেট্রোলের উপরে আমি তিনবার অ্যাম্বুশ লাগিয়েছিলাম, কিন্তু বাকি ওখানে স্টুডেন্টরা ছিল চিটাগং ইউনিভার্সিটি, তাদেরকে বলছে যে ইনার সঙ্গে আমি যুদ্ধ করেছি, এনার পেট্রোল এবং ইসের মধ্যে আমি তিনবার অ্যাম্বুশ করেছি, কিন্তু আমি অ্যাম্বুশ উঠিয়ে নিয়েছি যেই মুহূর্তে আমি শুনতে পেলাম যে ওই পেট্রোলের মধ্যে কর্নেল মাহবুব আছে। আমার লোকজনই বলেছে যে সরি, উঠিয়ে নিন। অতএব তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে। এই জন্য এই ফ্রেন্ডলি ফোর্স আমাকে তৈরি করতে হবে। ভূমি ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না। ওইখানে পাহাড়ি ভূমি ব্যবস্থাপনা করার খুবই সহজ। এটাকে এই যে হংকং আছে, চায়না আছে, তারা বলে যে 1 নেশন 2 সিস্টেম, কোনোদিন এটা হয় না। আমার দেশের সিস্টেমটাও এক করতে হবে, বাট পাহাড়িদের যাতে তাদের যাতে খুব অসুবিধা না হয় এইভাবে করে এক সিস্টেমের মধ্যে আনতে হবে। একটা সিস্টেমে না হলে পাহাড়িদের জন্য আলাদা সিস্টেম ব্রিটিশরা তৈরি করে গেছিল, কেন? ভাগ করার জন্য, বিভাজন। এটা হবে না। আমাকে 1 কান্ট্রি 1 সিস্টেম, এবং তাদের জন্য যাতে তাদের কোনো প্রবলেম না হয় সেটা দেখতে হবে। 1 কান্ট্রি 1 সিস্টেম করতে করা কোনো প্রবলেম নাই। এটা ডিটেইল আমি যাচ্ছি না, বাট এটা করা যাবে, বিকজ ওইখানে ভূমি ব্যবস্থাপনা 3-4 ধরনের আছে, এবং সেইগুলিকে আমরা মডিফাই করে একটা সিস্টেমের মধ্যে এনে তাদেরও যাতে উপকার হয়, আর বাঙালিদেরও যাতে উপকার হয়, এবং সরকারেরও যাতে উপকার, এইভাবে আমরা করতে পারি। তো এগুলি করতে হবে। তারপরে এটা আমেরিকানরা করেছিল রেড ইন্ডিয়ানদেরকে, তাদেরকে বলেছিল কালচারালি অ্যাকালচারাইজেশন করতে হবে, মানে তাদেরকে আমাদের সঙ্গে আত্মীকরণ করতে হবে। আমাদের এখানে দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গোষ্ঠী আছে না, ওখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত গান গায়, তারপরে বহুত কিছু করে টরে, এরা কোনোদিন যাবে না পাহাড়ে। পাহাড়ে তো তাদের তো অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পানি খেলা হয়, তারপরে বিভিন্ন ধরনের বৈশাখী হয়, এগুলি হয়। তারা কিন্তু ওখানে যাবে না, কারণ তারা ভয় পায়।
আমার সময় একবার একটা গেছিল, আমি তাদেরকে নিয়ে যখন বাইরে যাই তখন একটা অ্যাম্বুশ হয়েছিল। এরপরে জীবনেও তারা ওইখানে আমরা তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে এসেছিলাম অলরাইট, বাট তারা ওইখানে যাবে না। এই যে সুশীল সমাজ আছে, ইন্টেলেকচুয়ালস আছে, যারা বিভিন্ন বড় বড় কথা বলে ঢাকার মধ্যে বসে, কিন্তু তারা কিন্তু ওখানে যাবে না, ওই কষ্ট করবে না, ওই ভয়ের মধ্যে তারা যাবে না। তারা যদি তাদের সংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে যোগ দেয়, তাহলে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদেরগুলা একসঙ্গে করে নিয়ে আমরা আত্মীকরণ করতে পারি। অ্যাকালচারাইজেশন না হলে হবে না। ইন্টার ম্যারেজ, তাদের সঙ্গে আমাদের ছেলেপেলেদের বিয়ে শাদী, তাদের মেয়ের সঙ্গে আমাদের ছেলের সঙ্গে বিয়ে শাদী, এইগুলি যদি হয় তাহলে একটা ইন্টিগ্রেশন হয়। ইন্টিগ্রেশন আমরা করিনি। যাই হোক, এরপরে হলো অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে আমি অল্প কয়েকটা কথা বলব। সেটা হলো যে নিরাপত্তার দায়িত্ব আমরা যদি এইখানে 3টা পার্বত্য অঞ্চল আছে, 3টা পার্বত্য অঞ্চলে যদি আমরা ভালো করে ইলেকশন করি, নির্বাচিত লোক আসবে, তার উপরে একটা আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। সেই আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব গ্রাম থেকে, পাড়া থেকে উঠে আসবে। কারবারি আছে, হেডম্যান আছে, ওইখান থেকে আসবে উপজেলা থেকে আসবে জেলাতে। এইটা হলো কি তাদের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা। এবং সর্বশেষ হলো গিয়ে আমাদের সরকারি নিরাপত্তা, বাংলাদেশ সরকারের, সেটার মধ্যে আসবে আর্মি থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা থাকবে। এইটাকে আমাদের 3 স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে, যেটা গ্রাসরুট লেভেল থেকে আসবে। আজকে আমি জানি না যে এই যে পানছড়ির অমুক গ্রামের মধ্যে কোন শান্তি বাহিনী এসছে বা কোন ইউপিডি এসেছে, আমি জানতে পারি। কেন? আমার তো ওই গোয়েন্দা সিস্টেম থাকতে হবে। তাদের যেরকম গণ লাইন আছে, ওরকম আমাদেরও গণ লাইন থাকবে। আমরা গণ লাইনে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাব যে কে এসছে, কে আসে, কে কিসের জন্য এসে। আমি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে আমি বান্দরবনে এই কাজটা শুরু করেছি। এবং কিভাবে করেছি সেটা আমরা আমাদের পাহাড়িদের মধ্যে অনেক পাহাড়িরা মুসলমান হতে চায়, তারা নিজের থেকে মুসলমান হতে চায়। আমার কাছে এসে আমি তাদেরকে একটা জায়গা করে দিয়েছি, থাকার জায়গা করে দিয়েছি, প্রোটেকশন দিয়েছি, তাদেরকে শিক্ষা দীক্ষা এগুলি দিচ্ছি, তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা বসানোর পরে তারাই আমাদের চোখ কান হচ্ছে। এবং তারা যদি বার্মা থেকে বা ইন্ডিয়া থেকে কোথাও থেকে কেউ যদি আসে, তখন তারাই প্রথমে খবর দেয় আর্মি বা আমাদের ক্যাম্প। তো এই যে আমাদের এই সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি। আমরা আমাদের এই পাহাড়িদের মধ্যে আমাদেরকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এরকম বহুত আছে। তাদেরকে আমরা যদি আমাদের সঙ্গে ইন্টিগ্রেট করি, দেখবেন যে অস্থিতিশীল করতে যারা চাচ্ছে, তাদের থেকে যারা স্থিতিশীল থাকতে চাচ্ছে, শান্তি থাকতে, তাদের সংখ্যা অনেক বেশি। তাদেরকে আমরা চাকরি বাকরি দিব, তাদেরকে আমরা তাদের যে প্রয়োজনে যা যা লাগে সেগুলি দেখব। এখন তারা কি করে, আমি যতজনকে জানি বা যাদেরকে আমি এখন নিয়ে আসছি, তাদের জন্য শিক্ষা দিচ্ছি, তারা জঙ্গলে গিয়ে বাঁশ কাটে, কাঠ কাটে, তারপরে ওটা নিয়ে তারা বাজারে বিক্রি করে, কয় টাকা পায়। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক এই যে সাহায্য সংস্থাগুলো আছে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, অ্যাশ ফাউন্ডেশনস আছে, তারা এগুলি দিচ্ছে। তাদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দেওয়া, আর্মি দিচ্ছে, বিজিবি দিচ্ছে। আমরা পারি তাদেরকে আমাদের ফোল্ডে নিয়ে আসে। আমাদের যদি বন্ধু ভাবাপন্ন পাহাড়ি থাকে, তাহলে আমাদের তো কারো কোনো অসুবিধা নাই, আমরা তো কারো উপরে ডিপেন্ডেন্ট। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের ওই যে হাসিন বলেছে গোয়েন্দা, আমাদের এই বর্তমান গোয়েন্দা যে সিস্টেম আছে ওটা দিয়ে হবে না, ওইটা দিয়ে গোয়েন্দা হবে না। ওইখানে আমাদেরকে ডেডিকেটেড গোয়েন্দা সিস্টেম করতে হবে হিল ট্র্যাক্সের জন্য। কীরকম? আমাদের ওইখানে আমাদের যে আর্মিরা ফৌজি ইউনিফর্ম পরে পেট্রোলিং করে, দরকার নাই। আমার ফৌজকে দেখা যাবে না, ফৌজকে বাইরে দেখা যাবে না। আমার ড্রোন থাকবে, ড্রোন গিয়ে সার্ভেলেন্স করবে, বিভিন্ন জায়গায় সার্ভেলেন্স করবে। আমরা যে মোবাইল আছে, মোবাইল ট্র্যাকিং সিস্টেম এখন এত সহজ, আমরা একটু কম পয়সায় তাদেরকে মোবাইল দিয়ে দেবো। কম পয়সায় দিলাম, অর্ধেক দামে দিলাম এই স্মার্টফোন, প্রত্যেকটা গ্রামে গ্রামে মোবাইল থাকবে, আমরা ট্র্যাক করতে পারবো। এবং বিভিন্ন যে সমস্ত শয়তান যেগুলি আছে, যারা ভারতীয়
অ্যাসেট বলি আমরা, যে আহ, তারা এখানে বিভিন্ন ধরনের কাজ করে। যেমন এই গত 23 তারিখে যে ঘটনা হয়েছে, আমরা ট্র্যাক করে পাইছি যে সকাল 7:15 বিএসএফ এর একজন অফিসার ওইখানে যে তাদের যে চর যে আছে তার সঙ্গে কথা বলছে, এবং সেটা ট্রান্সক্রিপ্টও আমার কাছে আছে। তারা কি কথাবার্তা বলেছে, তারা সেখানে নির্দেশ দিয়েছে যে ইউপিডিএফ এবং জেএসএস এক হয়ে যাও, এক হয়ে যাও, আমরা এই জায়গাতে বড় করে একটা কাজ করতে চাই। এবং 23 তারিখের সকাল 7টার সময় এই জিনিসটা, 7:15, এবং তার কিছুক্ষণ পরে হাজার হাজার লোক সব তারা একত্রিত করে ফেলবে। তো এগুলি আমাদেরকে আগে জানতে হবে। আমি পরে এই ঘটনা জেনে কোনো লাভ নাই, আগে জানতে হবে। জানার পরেই আমাদের আর্মি গিয়ে তারপরে ওই লোককে অ্যারেস্ট করেছে। এটা নিয়েও আবার অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে। সো আমাদেরকে এই যে গোয়েন্দা সিস্টেম করতে হবে, আমার লোককে চাকমা ভাষা জানতে হবে, মারমা ভাষা জানতে হবে, কুকি ভাষা জানতে হবে, মিজো ভাষা জানতে হবে, ত্রিপুরার যেখানে যারা আছে তাদের ভাষা জানতে হবে। এই ভাষা তাদেরকে শিখতে হবে। ইসরায়েল তাদের অল্প লোক, তারা সিরিয়া, জর্ডান, মিশর, এই যে সৌদি আরব, ওখানে প্রতি 4 জনের মধ্যে একজন হলো মোসাদের এজেন্ট। কেমনে কেমনে? এবং তারা প্রতিটা ঘটনা জানে। ইরানে কাকে কাকে মারতে হবে, কোথায় আছে, কোন মুহূর্তে কোথায় আছে, সে জানে। তো আমাকে ওই ধরনের একটা গোয়েন্দা সিস্টেম তৈরি করতে হবে, যেখানে আমি আগের থেকে আমি জানবো, এবং বাইরে কেউ দেখবে না, আমার কাজ ভিতরে ভিতরে হবে। আমার এই আর্মি ফৌজ এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখনই তাদের কোনো ঘাঁটির সন্ধান পাবে, সে ঠিক ভোরবেলায় গিয়ে কাজ শেষ করে দিয়ে আবার চলে আসবে, কেউ জানবে না যে কাজ হয়ে গেছে। এইটাই হলো গিয়ে আমাদের স্ট্র্যাটেজি, আমাদের কৌশল, আমাদের এফিসিয়েন্সি। এইটা করতে হবে, এবং এইটা করার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে যতটুকু পারি আমরা করছি, এবং আপনাদের সবাইকে এইটাই মনে রাখতে হবে যে আজকাল আমরা আবেগ দিয়ে কোনো জিনিস হবে না, আবেগ বাদ। আমাকে দেখতে হবে যে আমি আমার এই দেশকে সঠিকভাবে, স্বাধীনভাবে, সমৃদ্ধভাবে, সংহতির সঙ্গে আমি আগিয়ে নিতে করার জন্য যারা যারা আমার বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমি কি ধরনের অ্যাক্টিভিটিস করব। আমি তো বলি যে আমার আরো একটা দল থাকবে যারা ভারতের মধ্যে ঢুকবে, ওইখানে গিয়ে তাদেরকে ডিস্টেবিলাইজ করবে, ভারতের মধ্যে ঢুকে ওইখানে সাবোটাজ করবে, ওইখানে তাদের মধ্যে ফমেন্টিং রিবেলিয়ন করবে। কেন? তাদেরকে যদি আমি ব্যস্ত রাখতে পারি, তাহলে সে বেটা আমার সঙ্গে ঝামেলা করতে পারবে, আমাকে তাকে ব্যস্ত রাখতে। এইগুলি হলো গিয়ে অ্যাগ্রেসিভ বা প্রোঅ্যাক্টিভ যে আমাদের কাজ, এই কাজটা আমাদেরকে করতে হবে। আর ফাইনালি আমাদের যে সিকিউরিটি ফোর্সের যে অপারেশনগুলা, আমি চাই না, আমি বলেছি এটাও আমাদের ফৌজকেও বলেছি বা বিভিন্ন যারা এই ব্যাপারে কাজ করে, আমি চাই না যে আমার ফৌজ একটা পিক আপে করে গিয়ে পুরো একটা বড় টার্গেট বানিয়ে সে ঘোরাঘুরি করলো, কোনো লাভ নাই, এটার কোনো মানে নাই। আমার ফৌজকে শো অফ ফোর্স করানোর দরকার নাই, আমার শো অফ ফোর্সে হবে না। আমার ফৌজ শুধু এই যে মাইক দিবে কিন্তু আওয়াজ হবে না। আমার এখানে কোনো আওয়াজের দরকার নেই, আমার এখানে কোনো কি বলেন না পাবলিসিটির দরকার নেই। আমার এখানে আমার মাইন্ড হবে কিন্তু আমার আওয়াজ কম, আমার কাজ বেশি। এইটাই হলো আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে আগিয়ে যেতে হবে। আপনারা ইসরায়েলকে লক্ষ্য করেন, যদিও তারা আমার শত্রু, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে শত্রুর কাছ থেকেও আমাকে শিক্ষা নিতে হবে। এটা আমার হাদিস, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। তো সেই জন্য আমরা তার কাছ থেকেও, আমরা শয়তানের কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করব, যে শিক্ষা আমার কাজে লাগে, আমার নিজস্ব স্বার্থকে রক্ষা করার জন্য যে কাজে লাগে সেটা করব। আর ন্যায়পরায়ণ, ইয়েস, আমার ন্যায়পরায়ণতার জন্য, ইনসাফের জন্য, আমার এই দিনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দিনকে এস্টাবলিশ করার জন্য আমি পুরা 5 লক্ষ পাহাড়িদেরকে বাদ দিব না। আমি তাদেরকে আমার দিনের কাছে ডাকবো, এবং আসছে। আমার তো আলহামদুলিল্লাহ এখন প্রায় 300 থেকে 400 পরিবার এখন ইসলামের ছায়াতলে এসছে, এবং তারা ভালো মুমিন হচ্ছে। এতটুকু বাচ্চা কোরআনে হাফেজ হয়ে গেছে, এতটুকু বাচ্চা, এবং আমরা তাদেরকে
আরো বেশি যে একজন যদি আপনার কাফের মুশরিক যদি মুসলমান হয়, আমাদের চেয়ে ভালো মুসলমান হবে, কারণ সে ফ্রেশ সে শিখছে। সেই জন্য আমি চাচ্ছি তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য। এটাতে অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা সলভ করার, আল্লাহর সাহায্য যেখানে আসবে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, এটাই মনে রাখবেন, আমরা সাহায্য আল্লাহর কাছ থেকেই নিব ইনশাআল্লাহ। মিডিয়ার কথা হাসিন বলে গেছে আপনাদেরকে। এখন আপনারা দেখবেন একটা জিনিস, আমাদের দেশে মিডিয়াতে যখনই যাবেন মিডিয়া বিক্রি হয়ে গেছে, ভারতের কাছে মিডিয়া বহুত আগে বিক্রি হয়ে গেছে। আপনি টকশোগুলো দেখেন, সেখানে বিভিন্নভাবে তারা ইমপ্লিকেট করছে সেনাবাহিনী তো ওই রাত্রেবেলায় গিয়ে তাকে উঠিয়ে নিয়ে এসছে, সেনাবাহিনী তো এটার যে পোস্টমর্টেম রিপোর্ট দিতে গিয়ে ওখানে চাপ সৃষ্টি করেছে। আমি সাধারণত এই টকশোগুলোতে যাই না বা যেতে অপছন্দ করি, বিকজ এখানে সব হলো গিয়ে বিদেশি দালাল। এই বিদেশি দালালদের কথা শুনতেও আমার ভালো লাগে না। আপনারা এগুলিকে বয়কট করবেন, আর ওদেরকে রাস্তার মধ্যে দেখলে ওদেরকে বলবেন যে তুমি যে এই কথাটা বলেছিলা ওটা তো সঠিক না, তুমি কার কাছে টাকা নিয়ে খায়া বসছো। বাংলাদেশে এই সময় আসবে, কোনো এক সময় আসবে যে এই ধরনের কথা যারা টকশোতে গিয়ে, টিভিতে গিয়ে, মিডিয়াতে গিয়ে যারা বলে, তারা বিদেশের কাছ থেকে টাকা খাওয়ালো, তারা অলরেডি বিক্রি হয়ে গেছে, তাদের ইমান বিক্রি হয়ে গেছে, তাদেরকে দেশপ্রেম বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। অতএব তাদেরকে বয়কট করা এখন আমাদের কথা, এবং কোনো এক সময় যদি সময় পাওয়া যায়, আল্লাহ যদি সেই তৌফিক দেন, তাদেরকে আমরা উল্টা লটকি। সিম্পল। আমার এই দেশে কোনো দেশদ্রোহী থাকবে না, আমার এখানে তারাই থাকবে যারা বাংলাদেশকে ভালোবাসে, যে তারাই থাকবে যারা বিদেশের কোনো দেশেরই তারা এজেন্ট না, তাদের স্বার্থ রক্ষা করেন। অতএব এইটা আপনাদের সবচেয়ে মনে রাখবেন। আর ফাইনালি হাসিন যেটা বলেছে, আমি এটাকে 100% না 200% আমি আপনাদেরকে বলি, আমাদের একমাত্র শত্রু হলো ভারত, একমাত্র শত্রু হলো ভারত। এটা কোরআনও আল্লাহ তাআলা বলছেন যে মুশরিক, এখানে আল্লাহ অনেক কোরআনে অনেক জায়গায় আছে, ওই যে যারা মুশরিক এবং আহলে কিতাবের মধ্যে যারা মুশরিক এবং কাফের, তারাই হলো গিয়ে আমাদের সবচেয়ে বেশি শত্রু, এবং তারাই যাবে জাহান্নামে, এবং এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছে। এবং ইভেন ইহুদিরা তাও তো আল্লাহকে মানে, মুশরিকরা তো আল্লাহকেও মানে না, মুশরিকরা যারা মূর্তি পূজা করে। অতএব আপনারা এইটা মনের মধ্যে রাখবেন, আমাদের কোরআন এবং কোরআনে যেটা বলেছে ওই অনুযায়ী চলতে হবে। ওই অনুযায়ী চললে দেখবেন যে আপনাদের মধ্যে সূরা নূরের পড়ে দেখেন 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি মুমিনদের জন্য 3টা ওয়াদা করেছি। কি 3টা ওয়াদা করেছি? 1 নম্বর ওয়াদা কাদের জন্য? মুমিনদের জন্য, মনে রাখবেন কিন্তু। 1 নম্বর ওয়াদা যে তোমাকে আমি পৃথিবীর শাসন ভার কর্তৃত্ব দান করব, 1। 2 নম্বর, তোমার ধর্মকে আমি প্রিডমিনেন্ট রিলিজন করে দিব, এবং তোমাকে আমি সুকুন দান করব। সুকুন মানে তোমার উপরে চোখ রাঙিয়ে কেউ কথা বলবে, মোদি সাহেব বলবে বা অমুক সাহেব বলবে, বা ওই যে ইসরায়েলের যে বেটার কাছে কি জানি নাম তার, নেতানিয়াহু বলবে, এটা করতে পারবে না। সর্বশক্তিমান আমি ধরেই নিয়েছি আল্লাহকে, অন্য কেউ না। এবং আল্লাহ বলেছেন যে এই 3টা ওয়াদা আমি তোমাদের জন্য করলাম, কাদের জন্য? মোমেনদের জন্য। অতএব মোমেন কি কখনো শের করতে পারে? মোমেন কি অন্য কাউকে বেশি শক্তিশালী মনে করতে পারে? পারে না। অতএব মোমেন হতে হবে এবং ওই রাস্তাতে চলতে হবে। আল্লাহ তাআলা তার সমস্ত শক্তি বা ক্ষমতা আপনাদের উপরে দিয়ে দেবে ইনশাআল্লাহ। এইটুকু বলে শেষ করছি, বেশি কথা বলে ফেললাম, বিকজ এমনি তো ফৌজি লোক যে মাইক পাইলে আর ছাড়তে চায় না। তো আর দ্বিতীয় কথা হলো, আর সারা জীবন ইনস্ট্রাক্টরগিরি করছি, তো সেজন্য খালি বক্তৃতাই দিতে চাই। আপনারা আমাকে বেশি যে বলে থাকি ক্ষমা করবেন। আর এই লাইনে দেশকে ভালোবাসার জন্য যতটুকু আপনাদের শক্তি সামর্থ্য আছে এটা বিলিয়ে দিবেন। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেষ হয়নি আর এই পর্যায়ে